3 মাস দেশে ছিলেন কাদের, শ্রমিক অসন্তোষে ফোন দেওয়ার ছিলেন ফেরার। জানাবো সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, জানালো সেনাবাহিনী। শেখ হাসিনা বিচারের শুনানি অচিরেই এই সরকারের শাসনামলের রায়, বললেন আইন উপদেষ্টা। জানাবো মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু, পুলিশের নির্মমতার প্রশংসা করছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে, বললেন আমির খসরু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 মাস দেশে ছিলেন কাদের, শ্রমিক অসন্তোষে ফোন দিয়ে আটছিলেন ফেরার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে। ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন, তাদের দলের দুঃসময়ের পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। চরম দুঃসময়ে যেসব নেতা কর্মী দলীয় কর্মীদের পাশে ছিলেন না, তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানে দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি, ছিলেন আড়ালে, অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন। সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন 5 আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং দেশে থাকা অবস্থায় কিভাবে রাজনীতিতে ফেরার পায়তারা করছিলেন। জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, বিশেষ করে গার্মেন্টস। সেই সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই 3 মাস পেরিয়ে গেল। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন, এরপর থেকে একে সবাই অ্যারেস্ট হচ্ছে। আমি তো নেত্রীর পরের তখনই 212টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বলল, আবার এখান থেকে অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এইভাবে চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে। তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, জানালো সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, তবে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। ব্রিফিং এ বলা হয়, সীমান্তের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কোনো ছাড় দেবে না। করিডোর একটি স্পর্শকাতর বিষয়, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। এই সময় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনী সরাসরি কোনো যোগাযোগ নেই বলেও জানানো হয়। ব্রিফিং এ সেনাবাহিনী জানায়, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের 30,000 ইউনিফর্ম বানানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত 1 মাসে কেএনএফ এর 1979 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলে এই পর্যন্ত মোট 14,000-এর বেশি কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া 4,000-এর বেশি মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আরো জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে। সরকারের সঙ্গে মত পার্থক্য নেই। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। সেনাবাহিনী জানায়, সীমান্ত পৌঁছিন কোনোভাবে কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে, তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়াও মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ব্রিফিং এ বলা হয়, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শেখ হাসিনার বিচারের শুনানি অচিরেই এই সরকারের শাসনামলেই রায়, বললেন আইন উপদেষ্টা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব অচিরে শুরু হচ্ছে। এই সরকারের শাসনামলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। আসিফ নজরুল লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি আছে সমাজে। এটি দৃশ্যমান করা হয়েছিল 8 মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠনের মধ্য দিয়ে। এরপর তদন্তকারী অফিস ও প্রসিকিউশন অফিস পুনর্গঠন করা হয়েছে। তদন্তকারী দল কয়েকটি মামলার তদন্ত শেষ করে প্রসিকিউশন টিম পরীক্ষা নিরীক্ষা করে একটি মামলার ফরমাল চার্জ গঠন করেছে।
হয়েছে। গতকাল এটি ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা আমলে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটি কাল বাংলাদেশে শুরু হয়ে গেল। আইন উপদেষ্টা লেখেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাআল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চাংখারপুল এলাকায় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আদালত তা আমলে নিয়েছেন। গত বছরের 5 আগস্ট চাংখারপুল এলাকায় নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে শাহরিয়ার খান, আনাস, শেখ মাহদি হাসান, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব, হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শহীদ হন। এই হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করে গত 21 এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু, পুলিশের নির্মমতার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ছাত্র জনতার উপর পুলিশের নির্মমতার প্রশংসা করেছিলেন শেখ হাসিনা। পুলিশ ভালো করেছে মর্মে মন্তব্য করে তিনি তবে তৎকালীন আইজিপি জানিয়েছিলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় একরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে 5 আগস্ট ছাত্র জনতার স্রোত যখন গণভবনের দিকে ধেয়ে আসছিল তখন পদত্যাগ করতে শেখ হাসিনার পা ধরেছিলেন ছোট বোন শেখ রেহানা, কিন্তু হাসিনা পদত্যাগ প্রশ্নে ছিলেন অনড়। মামলার তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানী চাংখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের বিচারকদের সামনে পাঠ করেন। চিফ প্রসিকিউটর বলেন, সেই সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে 5 আগস্ট সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টার রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ সৃষ্টি করেছিলেন তিনি। পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাইছিলেন না। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এক পর্যায়ে শেখ হাসিনা পা ধরেন তার বোন শেখ রেহানা। সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানির ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে 4 আগস্ট রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন, তবে তা মানতে চাননি। কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করে। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে আইজিপি গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন। এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা পুলিশ তো ভালো করছে মর্মে পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা। তখন আইজিপি জানার পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আর বেশি সময় একরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। এই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটি মানতে রাজি হননি। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা। এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগের রাজি হন। তিনি তখন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিল। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবন আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন
শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়, তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। হাবিব সহ 4 জনকে গ্রেফতারের পরোয়ানা। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধ মামলার পলাতক তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চাঁদখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে নির্মমভাবে হত্যার মামলায় 8 পুলিশ কর্মকর্তার চার্জশিট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও 4 জনের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানাভুক্ত অন্যান্যরা হলেন ডিএমপি পুলিশের তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাম হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।